আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য এই অধ্যায় থেকে বাছাই করা 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন, জীববিদ্যার জনক কাকে বলা হয়? তো উত্তর হয়ে যাবে এরিস্টটল। 2 নম্বর প্রশ্ন, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে থিওফ্রাস্টাস। তো তোমরা এখানে মনে রাখবে, প্রাণীবিদ্যার জনক চাইলে প্রাণীবিদ্যার জনক হয়ে যাবে এরিস্টটল। চিকিৎসাবিদ্যার জনক চাইলে চিকিৎসাবিদ্যার জনক হয়ে যাবে হিপোক্রেটিস। তো তোমরা এই যে কাকে কোন বিদ্যার জনক বলা হয় এই সংক্রান্ত অন্য একটি ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। আমি পরবর্তীতে তোমাদের জন্য সেই ভিডিওটি বানিয়ে দেব। তো 3 নম্বর প্রশ্ন, বায়োলজি শব্দটি কে প্রথম প্রবর্তন করেন? তো উত্তর হয়ে যাবে হচ্ছে লেমার্ক এবং ট্রেভিরেনাস। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রাণের প্রথম কোথায় উদ্ভব হয়েছিল? তো উত্তর হয়ে যাবে জল বা সমুদ্রে। 5 নম্বর প্রশ্ন, জীবনের রাসায়নিক উৎপত্তির তত্ত্বটি কে প্রস্তাব করেন? তো এই যে রাসায়নিক উৎপত্তির তত্ত্ব, এটাকে বলা হয় কেমোজেনি মতবাদ। তো এটার প্রস্তাব করেন হচ্ছে অপারিন এবং হেলডেন। তো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় কেমোজেনি এই কথাটি প্রথম কে ব্যবহার করেন, তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে অপারিন। তো কে কোন শব্দের প্রবর্তন করেন? যেমন বায়োলজি শব্দের প্রবর্তন করেন ল্যামার্ক, কেমোজেনি শব্দটির প্রবর্তন করেন অপারিন। এই সংক্রান্ত কে কোন শব্দ প্রবর্তন করেন সেই সংক্রান্ত আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দিব, কারণ এই প্রশ্নগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট। তো দেখা যাক পরবর্তী কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেন, মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা কে? তো উত্তর হয়ে যাবে বিজ্ঞানী সিডনি ফক্স। তো তোমরা মনে রাখবে, এই মাইক্রোস্ফিয়ারকে বলা হয় পৃথিবীর প্রথম কোষীয় জীব। তো পরীক্ষায় অনেক সময় দেয় মাইক্রোস্ফিয়ারকে পৃথিবীর প্রথম কোষীয় জীব বলে কে আখ্যা দেন? তো উত্তর হয়ে যাবে বিজ্ঞানী সিডনি ফক্স। 7 নম্বর প্রশ্ন, কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা কে? উত্তর হয়ে যাবে হচ্ছে বিজ্ঞানী অপারিন। তো কোয়াসার্ভেটকে বলা হয় হচ্ছে প্রথম জীবকোষ। তো তোমরা ভালো করে মনে রাখবে, মাইক্রোস্ফিয়ারকে বললাম হচ্ছে প্রথম কোষীয় জীব, আর কোয়াসার্ভেটকে বলা হয় হচ্ছে প্রথম জীবকোষ। 8 নম্বর প্রশ্ন, গরম তরল স্যুপ বা এটাকে হেলডেন স্যুপও বলা হয় বা হট ডাইলিউট স্যুপ, এই কথাটি কে বলেছিলেন? তো উত্তর হয়ে যাবে বিজ্ঞানী হেলডেন। 9 নম্বর কোয়েশ্চেন, কোন গ্যাস আদিম পৃথিবীতে মুক্ত অবস্থায় ছিল না? উত্তর হয়ে যাবে অক্সিজেন। 10 নম্বর কোয়েশ্চেন, জীবনের ক্ষুদ্রতম একক কি? তো আমরা জানি জীবনের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। জীবদেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একককেই বলা হয় হচ্ছে কোষ। 11 নম্বর কোয়েশ্চেন, শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে ট্যাক্সোনমি এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে অগাস্তিন পি দ্য ক্যান্ডল। 12 নম্বর কোয়েশ্চেন, ক্যারোলাস লিনিয়াস রচিত একটি বিখ্যাত বইয়ের নাম কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে সিস্টেমা ন্যাচারি। তো তোমরা এখানে মনে রাখবে, এই যে সিস্টেমা ন্যাচারি বইটি, সেটা 1758 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। এখানে মোটামুটি 4200 বা তারও বেশি প্রাণী প্রজাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এই বইতেই লিনিয়াস ট্যাক্সোনমিক হায়ারার্কি প্রকাশ করেছিলেন। লিনিয়াসের লেখা অপর আরেকটি বইয়ের নাম হচ্ছে স্পেসিস প্লান্টারাম, এটাও তোমরা মনে রাখবে। 13 নম্বর কোয়েশ্চেন, দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তক কে? উত্তর হয়ে যাবে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। 14 নম্বর, দ্বিপদ নামকরণের ক্ষেত্রে প্রথম পদটি কি নির্দেশ করে? তো প্রথম পদটি হয়ে যাচ্ছে হচ্ছে গণ বা জেনাস। 15 নম্বর কোয়েশ্চেন, দ্বিপদ নামকরণের দ্বিতীয় পদটি কি নির্দেশ করে? তো উত্তর হয়ে যাবে হচ্ছে প্রজাতি বা স্পিসিস। তো তোমরা এখানে মনে রাখবে, দ্বিপদ নামকরণ সর্বদা কিন্তু ল্যাটিন ভাষায় করা হয়। ল্যাটিন ভাষা ছাড়া অন্য ভাষায় দ্বিপদ নামকরণ সিদ্ধ নয়। 16 নম্বর প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? তো মানুষের দ্বিপদ নাম বা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। 17 নম্বর কোয়েশ্চেন, আমের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর হয়ে যাবে হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। 18 নম্বর কোয়েশ্চেন, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর হয়ে যাবে হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। তো তোমাদের জন্য
এই যে বিজ্ঞানসম্মত নামগুলো রয়েছে বা দ্বিপদ নাম, এগুলো আলাদা একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে, যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। তো তোমাদেরকে যদি পরীক্ষায় এরকম একটা কোয়েশ্চেন করা হয় যে যেমন মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স, এখানে হোমো কি নির্দেশ করে? তো এই যে হোমো প্রথম পদ, অর্থাৎ এটা হচ্ছে গণ, এবং সেপিয়েন্স কি নির্দেশ করে যদি চাওয়া হয়, তাহলে সেপিয়েন্স হয়ে যাবে হচ্ছে প্রজাতি। ঠিক তেমনিভাবে এই যে ম্যাঙ্গিফেরা রয়েছে, ম্যাঙ্গিফেরাটা হচ্ছে গণ, ইন্ডিকাটা হচ্ছে প্রজাতি। 19 নম্বর কোয়েশ্চেন, 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন? তো উত্তর হয়ে যাবে হচ্ছে বিজ্ঞানী R.H. হুইটেকার। 20 নম্বর কোয়েশ্চেন, হুইটেকার প্রবর্তিত 5টি রাজ্য কি কি? উত্তর হয়ে যাচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্লান্টি এবং অ্যানিমালিয়া। 21 নম্বর প্রশ্ন, প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াসযুক্ত জীবেরা কোন রাজ্যের অন্তর্গত? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে মনেরা। তো যদি এককোষী প্রোক্যারিওটিক বলা হয় তাহলে উত্তর হবে মনেরা, কিন্তু যদি বলা হয় এককোষী ইউক্যারিওটিক তাহলে উত্তর হয়ে যেত হচ্ছে প্রোটিস্টা। 22 নম্বর কোশ্চেন, একটি এককোষী প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত জীবের উদাহরণ? তো উত্তর হয়ে যাবে হচ্ছে অ্যামিবা। 23 নম্বর কোশ্চেন, ছত্রাক বা ফাঞ্জি রাজ্যের একটি উদাহরণ দাও? তো উত্তর হয়ে যাবে হচ্ছে ইস্ট বা পেনিসিলিয়াম। তো তোমাদের জন্য বলে দিই যে আমরা যে এএনএম জিএনএম এর সিরিজটি চালু করেছি, তো এই সিরিজটি তোমাদের চলতেই থাকবে। তো প্রথমত আমি এইভাবে ক্লাস 9 এবং ক্লাস 10-এর প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে এমসিকিউ সিরিজ নিয়ে আসব। তো 24 নম্বর প্রশ্ন, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? উত্তর হয়ে যাবে হচ্ছে কাইটিন। 25 নম্বর কোশ্চেন, উদ্ভিদ রাজ্যের জীবেদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? উত্তর হয়ে যাবে হচ্ছে সেলুলোজ। 26 নম্বর কোশ্চেন, শ্রেণীবিন্যাসের সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম একক কি? উত্তর হয়ে যাবে প্রজাতি। 27 নম্বর কোশ্চেন, শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটি? উত্তর হয়ে যাবে হচ্ছে রাজ্য বা কিংডম। 28 নম্বর প্রশ্ন, লিনিয়াসের হায়ারার্কি বা শ্রেণীবিন্যাস স্তরে কয়টি ধাপ আছে? তো উত্তর হয়ে যাবে হচ্ছে 7টি। তো এই যে লিনিয়াসের হায়ারার্কির ধাপ ছিল 7টি, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী সিম্পসন মোট 21টি ধাপের কথা বলেছেন, এবং পরবর্তীতে ICBN অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার মোট 24টি ধাপের কথা বলেছেন। তো তোমরা এগুলো মনে রাখতে পারো। 29 নম্বর কোয়েশ্চেন, লিনিয়ান হায়ারার্কির ধাপগুলির পর্যায়ক্রম? তো প্রথমে ছিল রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। 30 নম্বর কোয়েশ্চেন, কোন পর্বের প্রাণীদের দেহে ছিদ্র থাকে? উত্তর হয়ে যাচ্ছে পরিফেরা। তো এই যে পরিফেরা পর্বের যে প্রাণীরা, তাদের দেহে যে ছিদ্রগুলো, ছোট ছোট ছিদ্রগুলো থাকে, সেই ছিদ্রগুলোকে বলা হয় ওস্টিয়া, এবং তাদের দেহের সম্মুখভাগে একটি বড় ছিদ্র থাকে, সেই বড় ছিদ্রটিকে বলা হয় অস্কিউলাম। 31 নম্বর কোশ্চেন, পরিফেরা পর্বের একটি উদাহরণ? তো উত্তর হয়ে যাবে হচ্ছে স্পঞ্জ। 32 নম্বর কোশ্চেন, কোন পর্বের প্রাণীদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকে? তো উত্তর হয়ে যাবে হচ্ছে নিডারিয়া। তো তোমরা মনে রাখবে এই যে নিডোব্লাস্ট কোষ নিডারিয়াদের দেহে থাকে, এগুলো হচ্ছে এক ধরনের দংশক কোষ, এগুলো তাদের খাদ্য সংগ্রহ এবং আত্মরক্ষায় সাহায্য করে। আর যদি বলা হয় কলোব্লাস্ট কোষ, তাহলে কলোব্লাস্ট কোষ থাকে হচ্ছে টিনোফরাতে, এবং সেগুলো একই ধরনের আত্মরক্ষা এবং খাদ্য সংগ্রহে সাহায্য করে। 33 নম্বর কোশ্চেন, নিডারিয়া পর্বের একটি প্রাণীর নাম লিখো? উত্তর হয়ে যাবে হচ্ছে হাইড্রা বা জেলিফিশ। 34 নম্বর কোশ্চেন, চ্যাপ্টা কৃমি কোন পর্বের অন্তর্গত? তো উত্তর হয়ে যাবে হচ্ছে প্লাটিহেলমিনথিস। 35 নম্বর কোশ্চেন, ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম কি? উত্তর হচ্ছে টিনিয়া সোলিয়াম। 36 নম্বর কোশ্চেন, গোলকৃমি কোন পর্বের প্রাণী? উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে নিমাটোডা বা আস্কেলমেনথিস। 37 নম্বর কোশ্চেন, অ্যানিলিডা বা অঙ্গুরিমাল পর্বের একটি উদাহরণ দাও? উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে ক্যাঁচো জোক। তো তোমরা মনে রাখবে এই যে অ্যানিলিডা বা অঙ্গুরিমাল, এই পর্বটির মধ্যে বদ্ধ সংবহন দেখা যায়। একমাত্র এটি এমন একটি পর্ব যেটা নন কর্ডাটার মধ্যে রয়েছে, যার মধ্যে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়।
তো পরীক্ষায় যদি বলা হয় যে নন কর্ডাটার মধ্যে কোন পর্বে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যায়, তাহলে উত্তর হয়ে যাবে অ্যানিলিডা বা অঙ্গুরিমা পর্ব। 38 নম্বর কোশ্চেন, কেঁচো রেচন অঙ্গের নাম কি? উত্তর হয়ে যাবে হচ্ছে নেফ্রিডিয়া। 39 নম্বর কোশ্চেন, কোন পর্বের প্রাণীদের সন্ধিল উপাঙ্গ দেখা যায়? উত্তর হচ্ছে আর্থ্রোপোডা বা সন্ধিপথ। 40 নম্বর কোশ্চেন, প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব কোনটি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে আর্থ্রোপোডা। তো তোমরা মনে রাখবে এই যে আর্থ্রোপোডা পর্ব রয়েছে, আর্থ্রোপোডা পর্বে প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। 41 নম্বর কোশ্চেন, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলে? উত্তর হয়ে যাবে হিমোসিল। যেমন আরশোলার দেহ রয়েছে, এটা আরশোলা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর একটা উদাহরণ। 42 নম্বর কোশ্চেন, আরশোলার শ্বাস অঙ্গের নাম কি? উত্তর হয়ে যাবে হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। তো তোমাদের জন্য কোন প্রাণীর রেচন অঙ্গের নাম কি এবং কোন প্রাণীর শ্বাস অঙ্গের নাম কি এ সংক্রান্ত ভিডিও নিয়ে আসা হবে পরবর্তীতে। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। 43 নম্বর কোশ্চেন, শামুক এবং ঝিনুক কোন পর্বের অন্তর্গত? তো উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে মলাস্কা বা কম্বোজ। 44 নম্বর কোশ্চেন, মলাস্কা পর্বের প্রাণীদের চলাচলের অঙ্গটির নাম কি? উত্তর হয়ে যাবে মাংসল পথ। 45 নম্বর কোশ্চেন, তারা মাছ কোন পর্বের অন্তর্গত প্রাণী? তো উত্তর হয়ে যাবে একাইনোডারমাটা বা কণ্টকতকি। এদের দেহে কাঁটার মতো অংশ থাকে, সেজন্য কণ্টকতকি বলা হয়। 46 নম্বর কোশ্চেন, একাইনোডারমাটা পর্বের প্রাণীদের গমন অঙ্গের নাম কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে নালীপথ বা টিউব ফিট। তো এই যে তারা মাছেরও গমন অঙ্গের নাম হচ্ছে নালীপথ বা টিউব ফিট। 47 নম্বর কোশ্চেন, নটোকট উপস্থিত থাকে কোন পর্বের প্রাণীদের? তো উত্তর হয়ে যাবে হচ্ছে কর্ডাটা। 48 নম্বর কোশ্চেন, যেসব কর্ডাটা প্রাণীর নটোকট সারা জীবন থাকে তাদের কি বলে? তো নটোকট সারা জীবন ধরে থাকে হচ্ছে সেফালোকর্ডাটাদের মধ্যে। তো তোমরা মনে রাখবে ইউরোকর্ডাটার দেহে ভ্রূণ অবস্থায় নটোকট থাকে, কিন্তু পরবর্তীতে নটোকটটি বিলুপ্ত হয়ে যায়। সেফালোকর্ডাটা এদের ক্ষেত্রে সারা জীবন ধরে নটোকট হিসেবেই থেকে যায়, কিন্তু ভার্টিব্রাটাদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় নটোকট থাকে, কিন্তু পরবর্তীতে এই নটোকটটি মেরুদণ্ডে পরিণত হয়। 50 নম্বর কোশ্চেন, মেরুদণ্ডী প্রাণীদের নটোকট পরবর্তীতে কিসে রূপান্তরিত হয়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে মেরুদণ্ডে। 50 নম্বর কোশ্চেন, কোন শ্রেণীর প্রাণীদের ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত? উত্তর হয়ে যাবে হচ্ছে সরীসৃপ। কিন্তু যদি বলা হতো কোন পর্বের প্রাণীদের ত্বক সিক্ত এবং আঁশযুক্ত, তাহলে উত্তর হয়ে যেত হচ্ছে উভচর, অর্থাৎ যেমন সাপ এবং ব্যাঙ। তো আমরা আজকের এই ভিডিওতে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো বাকি 51 থেকে 100 নম্বর প্রশ্নের উত্তর সংক্রান্ত আলোচনা করার জন্য তোমাদের আগামীকাল একটি ভিডিও দিয়ে দিব, তোমরা ভিডিওটি দেখে নিও। আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।